Dear students, welcome to my YouTube channel এমবি ম্যাথ সেন্টার। এমবি ম্যাথ সেন্টারে সকলকে স্বাগত। স্টুডেন্টস, আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদের পার্ট 2 নিয়ে আসলাম। আজকে পার্ট 2 অঙ্ক করা হবে। তো পার্ট 1-এ যারা দেখোনি, পার্ট 1-এর ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নাও। তো আমরা আজকে সিম্পল ইন্টারেস্টের যে সমস্ত সূত্র বলবো, এই সূত্রগুলো আমরা পার্ট 1-এ আলোচনা করেছিলাম, আজকে আমরা আবার আলোচনা করছি। তো সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, এখানে 4টে সূত্র আছে। তার নাম্বার 1 সূত্র I = PRT/100। আমি একটা কথা বলে দিচ্ছি, পার্ট 1-এ কিন্তু আমাদের এই বিষয়ে ভালো করে বলা আছে, তবু আমরা আরেকবার বলে দিচ্ছি। I = PRT/100 প্রথম সূত্র, এটা হচ্ছে প্রথম সূত্র। সেকেন্ড সূত্র P = 100 × I/R × T, R = 100 × I P × T, T = 100 × I P × R। তো এখানে P হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, I হচ্ছে মোট সুদ, T হচ্ছে সময়। তো এই সূত্রগুলি কেমন করে মনে রাখতে হয় তোমরা আগে বলেছিলাম, তো আজকে আবার বলছি। তো নিচে দেখো, সবসময় মনে রাখবে প্রথম সূত্র তোমাদের মনে রাখতেই হবে I = PRT/100। কিন্তু সেকেন্ড সূত্রের দিকে দেখাও, নিচে দেখো এখানে PRT, এদিকে দেখো PRT, নিচের দেখো সিরিজ, নিচের সিরিজটা দেখলে তোমরা বুঝতে পারবে PRT নিচের সিরিজ দেখো PRT। মনে রাখতে হবে, যখন আমি P বের করবো তখন RT নিচে, যখন R বের করবো তখন PT নিচে দেবো, আর যখন T বের করবো তখন PR নিচে দেবো। আর বাকিগুলো কিন্তু 100 × I 100 × I 100 × I সব উপরে কিন্তু থাকবে। আর এখানে পরিচয় দেওয়া আছে আগের দিন যেগুলো বলেছিলাম। তো আমরা এখন অঙ্ক স্টার্ট করব। যদি কারো সূত্র সম্বন্ধে কোনো প্রবলেম থাকে তো বলবে, কমেন্টে বলবে, আমরা উত্তর দিয়ে দেবো। পার্ট 1-এ আমরা 1 থেকে 5 অবধি করেছিলাম, আজকে আমরা 6 নম্বর অঙ্ক করব। তো 6 নম্বর অঙ্ক দেখে নাও তোমরা সবাই। 6 নম্বর অঙ্কে বলা আছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সময় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদ হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। একটা কথা বলে দিচ্ছি, ডাক কিন্তু ভালো করে পড়তে হবে। ডাক যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমরা অঙ্ক বুঝতে পারবে না। ওরা কি চাচ্ছে, কি কি দেওয়া আছে, এই সমস্ত কিন্তু আমাদের ভালো করে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমার জানতে হবে ওরা কি চাচ্ছে, আমাকে কি করতে হবে। আগে আমাদের কাজ জানতে হবে, কেমন করে সেটা আমি বলবো। তোমাদের আগে তো বোঝো ওরা কি চাচ্ছে, ডাকে কী চাচ্ছে ওরা, এটা ভালো করে বুঝতে হবে তোমাদের। তারপর কেমন করে করতে সেটা আমি বলছি। তোমরা এইটুকুনো বোঝো কেমন কি চাচ্ছে ওরা, কি বলছে ওরা। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সময় ব্যাংক থেকে 12% সরল সুদ হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। প্রত্যেক মাস 378 টাকা, মনে রাখবে, প্রত্যেক মাসে তাকে 378 টাকার সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন আমাকে বের করতে হবে। কত টাকা মানে কত টাকা তিনি ব্যাংক থেকে ধার করেছিলেন সেটা আমাকে বের করতে হবে। তো এইগুলো করতে গেলে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেক মাস, এখানে কিন্তু প্রত্যেক মাসের হিসেব দেওয়া আছে। এখানে মাসের হিসেবে অঙ্কটা দেওয়া আছে। তোমাকে কিন্তু এক মাসে যদি সুদ 378 টাকা হয়, তাহলে কিন্তু এক বছরের সুদ হবে কিন্তু 12 দিয়ে গুণ করলে 378কে, তাহলে আমাদের এক বছরের সুদ পাওয়া যাবে। তো দেখতে হবে কী কী দেওয়া আছে, কোন সূত্রে অ্যাপ্লাই করবো আমরা, এটা তোমাকে জানতে হবে। যেমন এখানে আর এর মান দেওয়া আছে 12%, আর এর মান দেওয়া আছে এখানে। তো এখানে আর এর মান দেওয়া আছে 12%, এবং এখানে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে এক মাসের সুদ আমরা কোনো সূত্র আমরা করি নেই। তো এখানে আমরা এক বছরের যে সূত্র I = PRT/100, সেখানে কিন্তু I মানে এক বছর পুরো সুদ। তাহলে এখানে কিন্তু 378কে 12 দিয়ে গুণ করলে যে সুদটা আমি পাবো সেটা কিন্তু পুরোটা I হবে। এক বছরের সুদ, ওখানে এক বছর, আর টাইম কিন্তু আমি এক বছর নিয়ে করবো এখানে। যেহেতু এখানে 12 দিয়ে গুণ করবো, তখনই বুঝবো এখানে এক বছর নিয়ে করতে হবে। তো দেখো, আমি প্রথমেই লিখব, তো আমরা লিখব 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্কে স্টার্ট করলাম। তো এখানে আমাদের পি বের করতে হবে। তো পি বের করার সূত্র আমরা সবাই জানি, পি = RT, নিচে থাকবে, বলে দিয়েছিলাম সিরিজ PRT, আর উপরে 100 × I। আগে আমাদের মানগুলি সাইডে লিখে নিলাম আমি। I এর মান 378 × 12, এখানে গুণটা আমরা করব না। গুণ যখন আমাদের
কম্পালসারি, যখন যেখানে করতেই লাগবে সেখানেই করব, অন্যথায় করব না, তাহলে অসুবিধা হবে, এখানে অনেক বড় গুণ চলে আসবে, দরকার নেই। দেখি আমরা কোথায় গিয়ে গুণটা করতে হয়। আর ইকুয়াল টু 6, সরি আর ইকুয়াল টু 12, টি ইকুয়াল টু 1। টি কিন্তু এখানে বইয়ের মধ্যে দেওয়া নাই, অনেক স্টুডেন্ট তোমরা অনেকে ভুল করো, এখানে বুঝতে পারো না টি কত, টাইমটা কত লিখবো, কিন্তু এখানে টি আমি যেহেতু 12 দিয়ে গুণ করলাম, তাহলে কিন্তু টির মান কিন্তু 1 লিখবো আমি, ঠিক আছে। তো এবার দেখো পি ইকুয়াল টু 100 ইন্টু আই আর ইন্টু টি, মানগুলো পুট করে দেবো, এখানে বসিয়ে দেবো। 100 ইন্টু আইয়ের মান হচ্ছে 378 ইন্টু 12 বাই 100, সরি 100 তো না, 12 ইন্টু টির মান হচ্ছে 1। তো এবার কী করবো, 12 এই 12 কাটবো, নিচে 1 আসে, উপরে হবে 378 ইন্টু 100 করলে 378 ডাবল 0, এটা কিন্তু আমাদের পির মান বের হয়ে গেল। পির মান বের হয়ে গেল, তারপরে কিন্তু অ্যান্সার আমাদের চলে আসলো। এবার অ্যান্সার লিখতে হবে আমাদের। একটা কথা বলে দিচ্ছি, দেখো এখানে কিন্তু আমি গুণটা করিনি, এখানে কিন্তু গুণটা আমি করি নাই, গুণটা করলে অনেক বড় চলে আসতো, কিন্তু গুণটা করি নাই মেয়েকে, গুণটা না করে কী করছে, এখানে দেখো গুণটা করতে অটোমেটিক কিন্তু 12 মার্ক কাটা চলে গেছে। তো তোমরা কিন্তু গুণটা করবে না, গুণটা না করে দেখতে হবে এখানে কেমন করে ক্যালকুলেশন করে কাটা যায়। 378 100 করলে 378 ডাবল 0 পিছনে বসিয়ে দিলাম, তো এখানে অ্যান্সার লিখবো। অ্যান্সার না লিখলে কিন্তু হাফ নাম্বার, অনেকে 1 নাম্বার করে কেটে নেয়, তো তোমরা কিন্তু অবশ্যই উত্তর লিখবে। তো উত্তর কী লেখা আছে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি, বলা আছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তো আমরা কী লিখবো, তিনি অ্যান্সার, তিনি 378 এত টাকা ধার নিয়েছিলেন, ব্যাস হয়ে গেল। 7 নম্বর অঙ্কে বলা আছে বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসেব করে লিখি। ভালো করে ডায়লগটা পড়ে না সবাই। বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, কত বছরে দ্বিগুণ, দ্বিগুণ এখানে দেখো একটা জিনিস বলে দিচ্ছি, কত বছরে দ্বিগুণ হবে এর মানে কি, কোনো টাকা ডাবল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে, দ্বিগুণ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে আমি যে টাকাটা প্রথমে রাখবো তার ডাবল হবে। যে আমি যদি 100 টাকা রাখি, সেই টাকার 200 টাকা যখন হবে ওই ডিউরেশনে, ওই সময়ের মধ্যে কত সময় সেটা আমাকে বের করতে হবে। আমাকে বুঝতে হবে সুদ আর আসল মিলে যত হবে ওই টাকাটা আমি যে প্রথম টাকাটা রেখেছিলাম তার ডাবল হবে, মানে সুদ প্লাস আসল সমান সমান আসলের ডাবল। জিনিসটা এরকম, সুদ প্লাস আসল সমান সমান আসলের ডাবল। এখানে কথাটা এভাবে বুঝতে হবে যে আমার আসলের ডাবল, এখানে কত কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে হচ্ছে সুদ আর আসল মিলে আমি যে প্রথম আসল টাকাটা রেখেছিলাম তা ডাবল হবে। চলো আমরা ওটা করে নিই। আমরা এখানে আসল লিখব পি, ধরি আসল পি টাকা, তো আসল পি টাকা ধরলাম, তাহলে আমরা একবারে লিখতে পারবো এখানে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে অথবা শর্তানুযায়ী অ্যাকর্ডিং টু কোশ্চেন। তো কী লিখবো আমরা, আসল প্লাস সুদ সমান সমান আসলের ডাবল। আসল, আসল মানে কত পি, তার মানে পি প্লাস আসল প্লাস সুদ, সুদ মানে কত, মানে সুদের সূত্র সবাই জানি, পি আর টি বাই 100 সমান সমান আসলের ডাবল। ভালো করে মনে, আসলের ডাবল মানে পি এর ডাবল। দেখো একটা কথা বলে দিচ্ছি, প্রশ্ন অনুসারে এটা যদি কোনো স্টুডেন্ট ভালো করে বোঝে, কোনো স্টুডেন্ট যদি ভালো করে বোঝে তাহলে তার কোনো সমস্যা হবে না। এইটুকুনি হচ্ছে মেন, পরবর্তীতে ক্যালকুলেশন সহজ। এই জিনিসটাই কিন্তু মেন, যে প্রশ্ন অনুসারে কেন আমি এটাই লিখলাম। আমাকে বলাই ছিল পরিষ্কার, ওরা বলছে আমাকে পরিষ্কার বলছে সুদ আসল মিলে যত হবে সেটা আসলের ডাবল, মানে কোনো টাকা ডাবল হবে কি, এর অর্থ হচ্ছে সুদ আর আসল, এই যে এদিকে সুদ আর আসল মিলে আসলের ডাবল, মানে আমি প্রথমে যা টাকা রাখছিলাম তার ডাবল হবে, তার মানে 2p হবে কি, ঠিক আছে। তো কী করবো এখানে ক্যালকুলেশন করলে কি এখানে লসও করি, তো লসও হবে 100p প্লাস এদিকে গুণ করলে 100p হবে,
একশো কি সরাসরি গুণ হবে 100p প্লাস 100 মিলে গেলে উপরেটা হয়, এখানে কী হবে পি আর টি ইকুয়াল টু 2p। এখানে বজ্রগুণ করব, এখানে মনে মনে কিন্তু 1 ধরে নিতে হবে। বজ্রগুণ করলে এদিকে 200p হবে, আর এদিকে এটা দিয়ে গুণ করলে 1 দিয়ে এদিকে কিন্তু গুণ করে নিতে হবে। তাহলে 100p প্লাস পি আর টি সমান সমান এদিকে করলে 200p। এখানে কিন্তু মানে আরও বলে দিচ্ছি, এখানে কিন্তু মনে মনে 100 মনে মনে কিন্তু 1 ধরে নিতে হবে, এখানে কিন্তু 1 ধরতে হবে। ধরে নিয়ে এইদিকে কিন্তু বজ্রগুণ করছি আমি, আর এদিকে কিন্তু 200p। ঠিক আছে, এটা বজ্রগুণ, এটা বুঝতে হবে, ক্যালকুলেশন ভালো করে দেখে নাও তোমরা। এখানে কিন্তু এখানে আর এর মান বসাতে হবে, সে আর এর মানে আগে বসে দেওয়া যায়, সে কেউ যদি চায় পরে বসাবে সে পরে বসানো যায়, কোনো সমস্যা নেই। তো 100p এদিকে নিয়ে যাবো, তাহলে আমরা কী দেবো পি আর এর মানে আমি এখন বসিয়ে দেবো, আর এর মান বসিয়ে দিচ্ছি এখানে, আর এর মান হচ্ছে এখানে 6, টির মান হচ্ছে এখানে টি মান আমাদের বের করতে হবে, সমান সমান 200p, এদিকে 100p এদিকে চলে আসবে 100p। 6pt সমান সমান 100p। ক্লিয়ার? 200 থেকে 100 বাদ, এখানে কি হবে টি ইকুয়াল টু 100p। 6p কিন্তু আমি নিচে নামিয়ে দেবো, 6p আমার পির দরকার আছে, কিন্তু 6p দরকার নেই, 6p গুণে আছে এদিকে সে ভাগে হবে। তাহলে 6p নামিয়ে দিলাম, পিপি কাটবে, এখানে চাইলে তোমরা এখানে 50, এই 2 দিয়ে কাটলে 50 হবে, এই 2 দিয়ে কাটলে 3 হবে। তো টি ইকুয়াল টু চলে আসলো 50/3। টি সমান সমান এখানে যদি আমরা ভাগটা করে দিই, অন্য জায়গায় আমরা সাইডে যদি ভাগটা করি তাহলে আবার সময় 50কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 × 16 = 48, 2/3 মানে 16 সমস্ত 2/3। তো এইভাবে হবে, তো 16 সমস্ত 16 সমস্ত 2/3, তাহলে টি চলে আসলো এত। তাহলে আমাদের কিন্তু এবারে অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? অ্যান্সার ওরা বলছে কত বছরে দ্বিগুণ হবে এসব করে লিখি, তাহলে আমরা লিখবো অ্যান্সার 16/2 এত বছরে দ্বিগুণ হবে। তো কী লিখলাম যে 16 সমস্ত 2/3 বছরে দ্বিগুণ হবে। 8 নম্বর অঙ্কে বলা আছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। কি বলছে এখানে? মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8, আসলের 3/8, আন্ডারলাইন করে দিলাম, আসলের 3/8 মনে রাখতে হবে তোমাদের, আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল, মানে আর এর মান চাচ্ছে, এখানে আর এর মান আমাদের বের করতে হবে। 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে, বার্ষিক সরল সুদের হার কত, আর এর মান আমাদের বের করতে হবে। মানে 6 বছর পর কিছু টাকা ধার করছে, 6 বছর পর তিনি দেখলেন যে সেই টাকাটি যে আসল তিনি নিয়েছিলেন সেটা কিন্তু আসলের 3/8, মানে সেই সুদটা আসলে 3/8 হয়ে গেছে। মানে যে পরিমাণ তিনি সুদ দেবেন সেটা হচ্ছে আসলের 3/8। 6 বছর পর একটা সুদ তো হবে নাকি, ওই সুদ হচ্ছে আসলের, যে টাকাটা তিনি ধার করেছেন সেই টাকাটার 3/8। এই পয়েন্টে কিন্তু আমাদের জোর দিতে হবে, সুদের পরিমাণ যে 6 বছর যে সুদটা হবে সেই সুদের পরিমাণ তিনি যে আসল টাকাটা ধার করেছিলেন সেই টাকাটা মানে আসলটার 3/8 হবে। ঠিক আছে, তো চলো এটাও কিন্তু প্রশ্ন অনুসারে করলে খুব ভালো হবে, তাহলে বুঝতে পারবে তোমরা। অন্যভাবে এইগুলো অঙ্ক কিন্তু অন্যভাবে করা যায়, এক একজন একইভাবে করায়, তো তোমরা এবার যেভাবে করাচ্ছি সেভাবে করো, তোমাদের সুবিধা হবে। আমরা লিখব ধরি আসল পি টাকা, ধরি আসল পি টাকা, তারপর ধরবো এখানে কি বলা আছে
সুদের হার, সুদের হার, সুদের হার আর পার্সেন্ট। একটা তো বলে দিচ্ছি, আগের অঙ্কে হয়তো বলা হয়নি, আগের অঙ্কে কিন্তু আমাদের যে মানটা আমি বের করেছিলাম, আগের অঙ্কে কিন্তু আমাদের আসল ধরেছিলাম পি টাকা, কিন্তু এখানে কিন্তু আমাদের আটটা ধরা হয়নি, যে আটটা সরি টিটা ধরা হয়নি, কিন্তু যে টিটা আমরা বের করেছিলাম সেটা কিন্তু ধরতে হবে। আসল পি টাকা, সুদের সরি সময় টি বছর, সময় টি বছর। অনেকে আবার যদি কেউ লিখতে চায় যে আমি এখানে পিটা ইয়াটাও ধরে নেবো, আটটাও ধরে নেবো, সুদের হার লিখতে পারো, সুদের হার, সুদের হার, সুদের হার আর পার্সেন্ট। তো যেটা আমরা বের করবো সেটার দিকে নজর দিলে বেশি, সেটার দিকে নজর দেবো আমরা, সময় টি এবং টি বের করবো আমরা। তো চলে যাচ্ছি আমি আগের অঙ্কে, পরের অঙ্কে সরি, কী বলা আছে যে আসল পি টাকা, সুদের হার আর পার্সেন্ট, ঠিক আছে। তো এখানে প্রশ্নানুসারে একটা জিনিস লিখবো আমরা, এখানে একটা কথা বলেছি, এখানে যদি কেউ প্রশ্নানুসারে লিখে অঙ্কটা করে তো শর্ট হয়ে যায়, তো আমি আর একটু না লিখে নিচ্ছি আমরা। দেখো একটা কথা বলে দিচ্ছি, অঙ্ক কিন্তু বিভিন্নভাবে করা যায়, তার জন্য কিন্তু আমি স্টেপ জাম্প যদি করি, মানে বেশি কয়েক লাইন যদি না লিখে যদি আমি করি তাহলে কিন্তু ওরা নাম্বার কাটতে পারে, তখন স্টেপ জাম্প করা যাবে না। তো আমরা একটা লাইন বেশি লিখবো এখানে, যে 6 বছরে, এগিয়ে লিখে নেবো আমরা 6 বছরে, 6 বছরে, 6 বছরের সুদ, 6 বছরের সুদ সমান সমান সূত্র কী লিখবো, পি টি আর বাই 100, সুদের সূত্র যেটা আমরা জানি। তাহলে পির মান এখানে কি, পির মান তো এখানে দেওয়া নাই, পি থাকবে ইন্টু টি, টি কত, টি হচ্ছে আমাদের এখানে 6, আর এর মান, আর এর মান বলা হচ্ছে এখানে, আর এর মানে চাচ্ছে ওরা, আর এর মানে থাকবে 100। তো এখানে 6 বছরের সুদ কিন্তু এটা, ঠিক আছে। তো এই সুদ কিন্তু আমরা কাজে লাগাবো পরে, এখানে আরেক লাইন করা যেতে পারে, আরেক লাইন করে রাখি 6 পি আর বাই 100, ঠিক আছে। এখন আমরা প্রশ্নানুসারে লিখবো, প্রশ্নানুসারে লিখলে আর কাটার স্টেপ জাম্প করা হবে না, আর নাম্বারও কাটবে না আমাদের। প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে, ঠিক আছে। তো প্রশ্নানুসারে কী লিখবো আমরা, তাহলে প্রশ্নানুসারে লিখবো আমরা, কী বলা আছে এখানে, যে আবার বলছি যে সুদের পরিমাণ আসলে 3/8, সুদের পরিমাণ আসলে 3/8, এই লাইনটা তুমি ভালো করে বুঝতে, সুদের পরিমাণ আসলে 3/8, তাহলে সুদের পরিমাণ তো আমাদের 6 পি আর বাই 100, এই যে সুদ, এই সুদটা আসলের মানে পি এর কত হবে, পি এর 3/8 অংশ। কেউ এখানে পি ইন্টু 3/8 লিখলেও কোনো সমস্যা নেই। তো দেখো এবার ক্যালকুলেশন করবো, এখন কিন্তু কাজ কিন্তু শেষ, এবার কিন্তু মানে মেন কাজ হচ্ছে ক্যালকুলেশন করা, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করব। তো এখানে লিখবো 6 পি আর 100, এদিকে পি এর মানে গুণ 3/8, এইগুলো উঠে যায়, এর মানে গুণ দিতে হয়, 3 পি হবে, পরের লাইনে 3 পি লিখবো আমরা, 6 পি আর বাই 100 সমান সমান 3 পি বাই 8। এবার কিন্তু আমরা বজ্র গুণন করব, 6টা 48, 48 পি আর সমান সমান 300, 300 পি। এখানে একটা কথা বলে দিচ্ছি, আমি কোন বজ্র কোন গুণটা আগে করবে, এইটা 300 পি লিখবো আগে নাকি 6টা 48 পি লিখবো আগে, একটা জিনিস নজর রাখবে, যেখানে আমার মান বের করতে হবে সেটাকে আগে লিখবো। আমরা যদি জানি যে আর এর মান বের করতে হবে এখানে, তো আমি 6টা 48 পি আরটাই আগে লেখা বেটার, এবং সেটা পজিটিভ আছে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা এদিকে লিখতাম। যাই হোক, আমরা নজর রাখবো যেটাকে বের করতে হবে সেটাকে আমরা বাঁ দিকে রাখার চেষ্টা করব, ঠিক আছে। তারপর কী হবে, আমার তো ওখানে 48 পির দরকার নেই, আরের মানের দরকার, আর থাকবে 48 পি গুণে আছে আরের সঙ্গে, তো নিচে নেমে যাবে 300 পি, তার নিচে নামে যাবে 48 পি, ঠিক আছে। পি পি কাটবে, এখন আমরা 300 সঙ্গে 48 কাটবো, আমরা 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত হবে, 4 7 28, 4 5 20, 4 দিয়ে কাটলে 4 12 48। কেউ কারো যদি ভাগের সমস্যা হয় তাহলে 300কে তুমি 4 দিয়ে ভাগ করে দেখো, 75 হবে। তারপরে আমরা আবার এটাকে 3 দিয়ে আবার কাটা যায়, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে এটাকে 3 দিয়ে কাটলে হবে 3 25 75। তাহলে আর এর মান চলে আসলো আমাদের 25/4। তো এখানে যদি আমরা করি তাহলে আসবে এখানে 25কে, তোমরা দেখো 25কে 4 দিয়ে ভাগ করে দেখো, 4 6 24,
24, এখানে 1, তাহলে 1/4, তার মানে বুঝে যাচ্ছি 6 সমস্ত 1/4, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করতে হবে। কেউ যদি এখানে এই অবধি কোনো অঙ্কটা এসে ছেড়ে দেয় কোনো সমস্যা নেই, কিন্তু সেই ক্ষেত্রে কেমন দেখাতে আমরা একটু বেশি করব, এখানে এই অবধি করব, ঠিক আছে। তো এখন উত্তর লেখার পালা। তো উত্তর লিখবে তোমরা, যে চাচ্ছে কি চাচ্ছে, ওরা বলছে শতকরা সরল সুদের হার কত ছিল। আমরা কি লিখবো, শতকরা সরল সুদের হার ছিল এত%, ঠিক আছে। অ্যান্সার শতকরা সরল সুদের হার 6/এত%। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া যাবে না, এখানে কোনো পার্সেন্ট চিহ্ন দেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু আমাদের সমাধান করছি, এখানে কিন্তু পার্সেন্টেজ কোনো কিচ্ছু হবে না, কোনো অঙ্কের ক্ষেত্রে এগুলো হবে না। যদি যে সমস্ত অঙ্কের প্রশ্নানুসারে থাকবে, এখানে কিন্তু টাকা লেখা যাবে না, কোনো পার্সেন্ট লেখা যাবে না, কিচ্ছু লেখা যাবে না। যখন আমি অ্যান্সার লিখবো তখন কিন্তু আমি পার্সেন্টেজ দিয়ে দেবো, ঠিক আছে। 9 নম্বর অঙ্কে বলা আছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদ হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করে লিখি। দেখো ডাকটা মনে হচ্ছে বড়, কিন্তু এখানে বিশেষ কিছু নেই। এখানে পরিষ্কার বলা আছে, এখানে একটা ব্যাংক আছে আর একটা সদস্যদের সমিতি আছে। যদি কেউ সমিতি থেকে সুদ যদি কেউ নেয় তাহলে 4% সুদ দিতে হবে, আর যদি কেউ ব্যাংক থেকে টাকা নেয় সেখানে 7.4%, অনেক বেশি। তাহলে কি করতে হবে, ওরা বলছে কেউ যদি 5,000 টাকা ব্যাংক থেকে না নিয়ে সমিতি থেকে নেয়, তাহলে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। অবশ্যই বাঁচবে, কারণ এখানে যেহেতু সমিতির সুদের পরিমাণ একটু কম আছে, এখানে একটু কম না, ভালোই কম, এখানে 7.4 আর এখানে 4%, অনেক কম, সেটা আমরা বের করে দেবো। তো দুই জায়গারই ওরা বলছে সুদ বাবদ কত টাকা বাঁচবে, তার জন্য কিন্তু আমাকে ব্যাংকের সুদ আর সমিতির যে হবে, এখানে যে সমিতির সুদ, দুটোই সুদই আমাকে কিন্তু বের করতে হবে। বের করে সেটা দুইটাই কিন্তু আমাদের মাইনাস করে যেটা হবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। সহজ অঙ্ক। দেখো আমরা লিখব, ব্যাংকের ক্ষেত্রে, আগে ব্যাংকের সূত্র লিখে নিই। ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণ। দেখো একটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু অনেক বড় করে লিখতে কোনো সমস্যা নেই। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে 1 বছরে 5,000 টাকার এত 4%, 7.4% সরল সুদের হারে সুদের পরিমাণ, অনেক বড় লেখা হয়ে যাবে। তো আমরা এত লিখছি না, এখানে বইয়ে সব কিছু দেওয়াই আছে। তো আমি জাস্ট লিখবো আমি ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণ, বা জাস্ট ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণ। আর সুদের পরিমাণের সূত্র সবাই জানে, PRT/100, PRT/100। সিম্পলি এখানে মানগুলি বসিয়ে দেবো, সাইডে আমরা মানগুলি যদি লিখতে পারি লিখবো। পির মান হচ্ছে এখানে 5,000, এখানে পির মান 5,000, আর এর মান বলা আছে ব্যাংকের ক্ষেত্রে 7.4 লিখতে হবে। তারপর লিখতে হবে টির মান কিন্তু এখানে 1 বছর। ওরা বলছে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। এখানে কিন্তু স্টুডেন্ট একটু ভালো করে নজর রাখো, এখানে কিন্তু বছরটা কিন্তু এখানে সংখ্যা দিয়ে নেই, শুধুমাত্র বলা আছে বছর সুদ কত টাকা বাঁচবে। তার মানে কি 1 বছরের হিসেব করতে বলছে ওরা, ঠিক আছে। আমি এখানে টির মান 1 লিখবো, ঠিক আছে। পির মান এখানে 5,000 লিখবো, মানগুলো পুট করে দেবো, এখানে বসিয়ে দেবো। আর এর মান হচ্ছে 7.4, টির মান 1 ইন্টু 1, টির মান ইন্টু 1 লিখতে হবে এখানে, বাই 100 কাটবো, ঠিক আছে। তারপরে তোমাদের কী করতে হবে, 50-এর সঙ্গে 7.4 গুণ করতে হবে, তার সঙ্গে 1 গুণ করতে হবে। যাই হোক, একের কোনো সমস্যা নেই, এখানে 1 দিয়ে গুণ করলে ওইটাই হবে। তো 50 দিয়ে আমাদের এই 50টা দিয়ে 7.4কে গুণ করতে হবে, গুণ করে দশমিক বিন্দু কিন্তু 1 ঘর পরে বসাতে হবে, ঠিক আছে। এই গুণটা কিন্তু তোমরা ভালো করে করবে। গুণটা দেখাচ্ছি, কারো সমস্যা থাকলে দেখো, 50 তার সঙ্গে গুণ করতে হবে 7.4, তো 0, 4 × 5 = 20, এদিকে আবার 7 0 0, 5 7 কত হবে, 5 7 35, তো 0 0, এখানে হবে গিয়ে 7, 370,
আর একটা শূন্য এখানে এক্সট্রা। তো যাই এখানে দশমিক কিন্তু এক ঘর করে বসাবো, ঠিক আছে। এক ঘর যদি এখানে বসাই তাহলে এইদিকে হবে, ঠিক আছে, এখানে হবে। তাহলে 370.0, তার মানে 370 টাকা 0 পয়সা, তাহলে 370 টাকায় আমরা লিখবো, ঠিক আছে। এবার কিন্তু গুণটা তোমাদের জন্য সুবিধার জন্য করে দিলাম, 370 টাকা। এখানে কিন্তু দশমিক লেখার দরকার নেই, ঠিক আছে। তো ব্যাংকের ক্ষেত্রে এবার সুদ বের করলাম। এখন কিন্তু আমরা লিখবো সমিতির সুদ। সমিতির ক্ষেত্রে সুদের পরিমাণ সেমভাবে লিখব, সমিতির ক্ষেত্রে সুদের পরিমাণ লিখব, সমিতির ক্ষেত্রে সুদের পরিমাণ, সমিতির ক্ষেত্রে সমিতির ক্ষেত্রে সুদের পরিমাণ, সুদের পরিমাণ, সমিতির ক্ষেত্রে সুদের পরিমাণ। সমিতির ক্ষেত্রে সুদের পরিমাণ কী হবে, এরকম ড্যাশ দিয়ে দেবো একটা। সমিতির সুদের কী হবে, একই সূত্র বসাতে হবে এখানে, একই সূত্র বসাবো, পি আর টি বাই 100। পির মান 5000, আর এর মান এখানে আর এর মান চেঞ্জ, যে সমিতি 4% হবে, 4 ইন্টু টির মান 1 বাই 100। সাইডে বলে দিলে ভালো হয়, পির মানগুলো সাইডে একটু বললে খুব ভালো হয়। 5000, তাহলে ক্লিয়ার হয়ে গেল ওদের 5000, আর এর মানটা 4, এখানে টির মান 1। তাহলে ওরা বুঝে গেল যে আমি এখানে যেহেতু আমি লিখি নেই, তাহলে আমি সাইডে কিন্তু বলে দেবো, ঠিক আছে। তো গুণ করবো এবার, এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, এবার গুণ করবো। 4 5 কত হবে 20, এই 4 5 20, তার সঙ্গে 50 একটা শূন্য আছে, এটা আমি সাইডে এক্সট্রা করে শূন্য, 200 চলে আসলো। তো 200 টাকা। বুঝে গেলাম যে ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণ হচ্ছে, ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণ হচ্ছে 370, আর এইখানে আমার সমিতির সাথে সুদ আসলো 200 টাকা। তো এখানে কিন্তু আমাদের 370 থেকে 200 বাদ দিলে 170 টাকা। এই 170 টাকা কিন্তু বছরে আমি বাঁচবো, কারণ সমিতি থেকে টাকা ধার নিলে কিন্তু 100 টাকা আমি আমার পকেটে থেকে যাবে, ঠিক আছে, ওটা বাঁচবো সুদ বাবদ। তাহলে এই উত্তরটাই কিন্তু আমাদের এখন লিখতে হবে, সুন্দর করে সাজিয়ে লিখতে হবে তিনি বছরে সুদ বাবদ এত টাকা, মানে 170 টাকা বাঁচবে। অ্যান্সার, তিনি বছরে সুদ বাবদ 370 মাইনাস 200 সমান 170 টাকা বাঁচবে, ঠিক আছে। হয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাস আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 3 নিয়ে আসবো, সেখানে আমরা পরবর্তী অঙ্কগুলি করব। তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিওগুলি তোমরা প্রতিনিয়ত পেয়ে যাও। এবং আরেকটা কথা হচ্ছে, এখানে আমি কিন্তু পার্ট 1 করা হয়ে গেছে, আবার বলছি পার্ট 1 কিন্তু আমরা করে ফেলছি। পার্ট 1-এ কিন্তু 1 থেকে 5 অবধি করেছিলাম, সেখানে কিন্তু যারা পার্ট 1 দেখো নাই, ওখানে গিয়ে পার্ট 1 ডিসক্রিপশন লিঙ্কে আমার ভিডিও লিঙ্কে দেওয়া আছে, ওখানে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে পার্ট 1-এ, সেখানে তোমরা গিয়ে দেখে নেবে।